আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভির নতুন আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছেন আব্দুর রহমান সালে। প্রিয় দর্শক, একজন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দৈনন্দিন রুটিনটা কীরকম হয়, আসলে কতটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাকে যেতে হয় এবং সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে তিনি কীভাবে একটি উপজেলার আইন শৃঙ্খলা সর্বোচ্চ নিয়ন্ত্রণ করার একটা ভূমিকা রাখেন, আমরা আজকে শুনবো সেই গল্পটাই। আমাদের আজকে অতিথি আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জহুরুল হাসান। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনি একটি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলার প্রায় 1.5 লাখের উপরে মানুষজন রয়েছে, তাদের নিরাপত্তা আপনি প্রধান কর্মকর্তা হিসেবে রয়েছেন। একজন কর্মকর্তা দৈনিক কতটা চ্যালেঞ্জ নিতে হয়, আসলে তার দৈনন্দিন রুটিনটা কী থাকে আমরা জানতে চাই। আসলে আপনি জানেন যে আমাদের পুলিশ আইনের অনুযায়ী পুলিশ কিন্তু 24 ঘন্টার জন্য এই ডিউটিতে নিয়োজিত। তো আমাদের আসলে দৈনন্দিন কাজ করতে গিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের আসলে লজিস্টিক সাপোর্ট খুব কম এবং আমাদের জনবলও কম আছে। কিন্তু আমরা এই জনবল এবং লজিস্টিক সাপোর্ট নিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি যে আইন শৃঙ্খলা যাতে সমুন্নত থাকে। এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো জনগণের সহায়তা। আমাদের প্রথম কাজ হলো আমাদের কাজের সাথে জনগণকে সম্পৃক্ত করা এবং আমরা সেটাই করি। প্রথমে দৈনন্দিন কাজ করতে গিয়ে আমরা আসলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদেরকে তো বিভিন্ন ধরনের ডিউটি পালন করতে হয়। যেমন আমাদের মোবাইল টিমগুলো সবসময় সার্বক্ষণিক কাজ করে। তো দেখা যায় যে আমরা দুটো গাড়ি নিয়ে আমরা সবসময় ডিউটি করি, রাতে বা দিনে। তারপর আবার দেখা যায় যে আমরা পাবলিকের কাছ থেকেও কিছু আমরা গাড়ি রাতের জন্য আমাদের ধরতে হয়। এই দিয়ে আমাদের আসলে ডিউটি পালন করতে হয়। কিন্তু এত বড় একটা থানা এলাকায় আমাদের এই স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু খুবই টাফ ব্যাপার। তারপর দেখা যাচ্ছে ইদানিং বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা জানেন যে চুরি ডাকাতি ইত্যাদি প্রবণতা কিন্তু অনেক বেড়ে গেছে। সেই তুলনায় আমি আসার পর থেকে আমি প্রথমেই চেষ্টা করেছি যে আমাদের এই থানা এলাকার যে কোন কোন বিষয় নিয়ে কাজ করার প্রয়োজন, আমরা সেই অনুযায়ী ছক তৈরি করেছি এবং অফিসারদের মোটিভেট করে আমরা কাজ করছি। এবং এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি যে এই 4 মাস যোগদান করলাম, এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা আপনারাই মূল্যায়ন করবেন, আমার মতে এখন পর্যন্ত ভালো আছে। কারণ এখন পর্যন্ত সে ধরনের কোনো বড় ধরনের চুরি বা ডাকাতির ঘটনা সংঘটিত হয়নি। তো আমরা এখন এই স্বল্প জনবল নিয়ে আপনাদেরকে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা যেমনটা জানি যে আপনি যেমনটি বললেন যে জনসংখ্যার সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় আপনাদের জনবল কম, তারপর আপনার সেবা দিয়ে যাচ্ছেন। তো সার্বক্ষণিক কাজ করার পরেও পুলিশ বাহিনীর বা পুলিশ ডিপার্টমেন্টের অনেক সমালোচনা শুনতে হয়। এটি আসলে কী কারণে, যে এমনটা কেন হয়? আসলে আপনারা যেহেতু আইন শৃঙ্খলার নিশ্চয়তা দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, তারপর সমালোচনা কেন আপনাদেরকে শুনতে হয়? এই বিষয়টা আপনারা জানবেন যে আসলে যারা মাঠে থেকে কাজ করে, যারা কাজ বেশি করে তাদের সমালোচনা একটু থাকবেই। আসলে যারা কোনো কাজ করবে না তাদের কোনো সমালোচনা নেই। তো আমরা কাজ করতে গিয়ে সবাইকে তো আসলে সন্তুষ্ট করা সম্ভব না, এত কম সংখ্যক জনবল দিয়ে সন্তুষ্ট করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে অনেকে আমাদের কাজের সমালোচনা করতেই পারেন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে মানুষ যাতে সর্বোচ্চ সংখ্যক তাদের সেবা দেওয়ার জন্য যে কাজটা করা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি। আমরা জানি যে অপরাধীদের নিয়ন্ত্রণ করতে বা ধরতে তাদেরকে তথ্য পেতে অনেক সময় পুলিশদেরকে সোর্স নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং সেই সোর্সদের মাধ্যমে অনেক সময় অনেক অপরাধ ঘটে থাকে। এই বিষয়টি আপনি কীভাবে দেখবেন, কীভাবে মূল্যায়ন করবেন? সোর্স তো অবশ্যই প্রয়োজন। কাজ করতে হলে পুলিশ তো আসলে সব জায়গা থেকে তথ্য নিজে সংগ্রহ করতে পারবে না, সোর্স নিয়োগ করেই আমরা আসলে কাজ করি। তো সোর্সের মধ্যে থেকেও আসলে খারাপ কিছু লোক থাকতে পারে। এমনও আছে যে দেখা যাচ্ছে যে মাদকের সোর্স যারা হয় এরকমের আছে, তারা নিজেরাই মাদকের সাথে জড়িত ছিল, এরকমের থাকতে পারে। কারণ যে ওই কাজ করেছে সে কিন্তু ওই কাজ সম্পর্কে জানবে, ভালো বুঝবে। সেই জন্য আমরাও অনেক সময় সুযোগ দিই যে সে ভালো হয়ে যাক এবং পুলিশকে সহায়তা করুক। কিন্তু সে যদি অপরাধের সাথে জড়িয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার তাকে ছাড় দেই না। তো এই ধরনের খারাপ কোনো লোকদের আমাদের পুলিশের কাজে সম্পৃক্ত করার আমরা চেষ্টা করি না। কিন্তু যদি কেউ এই ধরনের হয় তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই। এমন কোন সেবাগুলো রয়েছে যেগুলো প্রদান করা থানা একান্ত দায়িত্বের ভিতরে পড়ে? লাইক আমি যদি সাধারণ বিষয়টি বলি, বা অপরাধের যে একজন জনগণ কতটুকু থানার কাছে নিরাপত্তা চাইতে পারে, এটার ধরনটা সম্প্রসারণটা কতটুকু হতে পারে? জনগণের সার্বিক নিরাপত্তা দেওয়া কিন্তু পুলিশের দায়িত্ব। পুলিশের কাছে আসলে সবাই কিন্তু চায় যে পুলিশ তাদের জন্য কাজ করুক। এখন জনগণকেও আসলে চিন্তা করতে হবে যে পুলিশ কতটুকু করতে পারবে। যেমন এত বড় একটা থানা এলাকায় পুলিশ কিন্তু সব জায়গায় কিন্তু পাহারা দিয়ে রাখতে পারবে না।
জনগণের নিজেদেরও কিছু কাজ করতে হবে। সেই ক্ষেত্রে যদি সব কিন্তু পুলিশের উপর চাপিয়ে দিয়ে যে পুলিশ এটা করলো না বা করতে পারলো না, সেটা কিন্তু আসলে হওয়া উচিত নয়, দায় দেওয়া যাবে না। দায় দেওয়া উচিত নয় আসলে। সেজন্য সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে। আর দোষ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে যেটা বলেছেন আপনি, যদি একান্তই একদম মানে যেটা আইনগত সহায়তা পাওয়ার মতো হয়, সেইটা যদি পুলিশের কাছ থেকে না পায়, সেক্ষেত্রে তো অবশ্যই পুলিশকে দোষারোপ করতেই পারবে। হ্যাঁ, কিন্তু এমন এমন কিছু বিষয় আছে যেটা সহজেই সমাধানযোগ্য বা স্থানীয়ভাবেও মীমাংসা করে নিতে পারে, সেটা কিন্তু পুলিশের জন্য অপেক্ষা করা আসলে উচিত না এবং দোষ চাপিয়ে দিয়ে দেওয়া উচিত না। প্রত্যন্ত অঞ্চলে যারা সাধারণ মানুষ থাকে, যারা আসলে থানার বিষয়গুলো বা আইন শৃঙ্খলা বিষয় সম্পর্কে অবহিত না, তারা যাতে সঠিক তথ্যটি পেতে পারে, এক্ষেত্রে আসলে থানা কর্তৃপক্ষের কোনো কার্যক্রম আছে কিনা গভর্নমেন্টের পক্ষ থেকে? আসলে আপনারা জানেন যে আমরা কমিউনিটি পুলিশিং বা বিট পুলিশিংয়ের মিটিংগুলো করে থাকি এবং থানায় ওপেন হাউস ডেগুলোও করে থাকি। এইগুলো করার মূল কারণ হলো জনগণকে আসলে পুলিশের কাজে সম্পৃক্ত করা। তো আমি আসলে আরেকটা বিষয় বলবো, পুলিশ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও পুলিশ জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পুলিশের কিছুটা রেস্ট্রিকশন আছে। তা আমার নিজের মতে আসলে পুলিশকে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জনসাধারণের কাছে তাদের যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো বা সচেতনতামূলক যে মেসেজগুলো, এগুলো পৌঁছে দেওয়ার জন্য কোনো ধরনের রেস্ট্রিকশন আমার মতে থাকা উচিত না। তবে যদি কেউ এটার অপব্যবহার করে, পুলিশের পোশাক পরে, যেমন টিকটক লাইকি বা ফেসবুকে কোনো ধরনের ভুল তথ্য ছড়িয়ে দেওয়া বা কোনো সমালোচনা হতে পারে, এই ধরনের কোনো তথ্য ছড়িয়ে দিলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তবে আমি মনে করি যে অনলাইন প্ল্যাটফর্মটা পুলিশের জন্য ওপেন রাখা উচিত। একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার একটা মেসেজ যদি অনলাইনে দেওয়া হয়, তো একটা এলাকায় গিয়ে সেই তথ্যটা পৌঁছে দেওয়ার চেয়ে অনেক দ্রুত গতিতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই আমি মনে করি যে অনলাইন প্ল্যাটফর্ম পুলিশের জন্য ওপেন থাকা উচিত। আমরা যেমনটা জানি যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সবাই এক প্রকার, তো এই সময় যেহেতু সোশ্যাল মিডিয়ার উপস্থিতি অনেকটাই বেশি সম্প্রসারিত, তো এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মিডিয়াকে আসলে কীভাবে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারে, কাজে লাগাতে পারে কীভাবে? জনসাধারণকে তো পুলিশের কাছে সম্পৃক্ত করতেই হবে। তো কোন কোন বিষয়গুলো আসলে পুলিশের সাথে জনসাধারণ কাজ করতে পারে, সেগুলো তো অবশ্যই পুলিশ জানাতে পারে যে এই বিষয়গুলো যদি আপনারা আমাদের সাথে একত্রে কাজ করেন, তাহলে আইন শৃঙ্খলার উন্নতি হবে, চুরি ডাকাতি কম হবে, বা এই বিষয়টা মাদকের তথ্য বা অন্য যে কোনো তথ্য যেটা আমরা তাদের কাছে গিয়ে পৌঁছে দিতে অনেক সময় প্রয়োজন হয় বা অনেক অফিসার কাজ করার প্রয়োজন হয়, সেইটা হয়তো একটা মেসেজের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে পারে দ্রুত। সেজন্য অনলাইন প্ল্যাটফর্মটা ব্যবহার করা জরুরি পুলিশের জন্য। আইনি সেবা দেওয়া যায়, হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। একজন সাধারণ মানুষ যদি কোনো অপরাধী তথ্য দিতে চায়, নাম পরিচয় গোপন রেখে, সে সুযোগ সাধারণ নাগরিকের রয়েছে কিনা, তাই তিনি দিতে কীভাবে দিতে পারবেন? আসলে আমাদের সাক্ষ্য আইনে কিন্তু বলা আছে যে সোর্সের তথ্য দেওয়া যাবে না, বাধ্য নয়। হ্যাঁ, সোর্সের তথ্য দেওয়া কিন্তু বাধ্য নয়। এটা কিন্তু আদালতও কখনো জিজ্ঞেস করে না, কোনো আইওকে বা কোনো অ্যাডভোকেটও কিন্তু প্রশ্ন করতে পারে না যে আপনি এই তথ্যটা কার কাছ থেকে পেলেন। যেহেতু আইনেই বলা আছে যে আপনার সোর্সের তথ্য গোপন রাখতে হবে, সেক্ষেত্রে জনসাধারণ যে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবে, সে তথ্য অবশ্যই গোপন রাখা উচিত, কারণ যে তথ্য দেবে তার আসলে ঝুঁকি থাকতে পারে। তা আমরা অবশ্যই চেষ্টা করি যে তথ্য দেয় তার তথ্য গোপন রাখা, এবং তাকে কখনোই আমরা সামনাসামনি নিয়ে এসে কোনো অপারেশনে আমরা যাই না। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের নারীরা রয়েছে, অনেক মেয়েরা রয়েছে, তাদের অনেক নির্যাতন হয় তাদের উপরে। তো সামাজিক বৈরিতার কারণে তাদের যে কষ্টের ভোগান্তি বিষয়টি, এগুলো প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা তাদের প্রতি? আসলে আমাদের তো বাংলাদেশে তো নারী নির্যাতনের ঘটনা আছেই। আসলে এখানে আমরা জানেন যে আমরা একটা দরিদ্র দেশ, এবং এখানে আমাদের বাল্যবিবাহ বেশি আছে এবং আর্থিক দারিদ্র্য তো আছেই। এখানে নারী নির্যাতনের ঘটনা প্রচুর, আমাদের এই থানা এলাকায় প্রচুর আছে। তো নারী নির্যাতনের ক্ষেত্রে আসলে আমরা পুলিশও চাই না যে একটা সংসার ভেঙে যাক। তো সর্বোচ্চ আমরা চেষ্টা করি যাতে স্বামীর সাথে তাদের মিলমিশ করে দেওয়া যায় কিনা বা স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া যায় কিনা, এটা কিন্তু আদালতও পছন্দ করে। যে এই জন্য কি দেখবেন যে লিগ্যাল এইড বা অন্য নারী সহায়তা কেন্দ্র এই ধরনের অনেক কিছু আছে, আমাদের থানায়ও আছে। তো
তো সর্বোচ্চ আমরা চেষ্টা করি যাতে একটা সংসার টিকে যায়, সেটাই। আর যারা এ ধরনের নির্যাতনের শিকার হন, যখন সে আর কিছু করার উপায় থাকে না, তখনই কিন্তু সে পুলিশের সহায়তা নিতে আসে এবং স্বামীর বিরুদ্ধে বা শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করতে চায়। তো এক্ষেত্রে আমরা যখনই কোনো নারী নির্যাতনের অভিযোগ আসে, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই তাকে, এবং সেটা মামলা নিয়ে হোক বা অন্যভাবে হোক, আমরা দ্রুত ব্যবস্থা নিই এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করি। সমস্যার সমাধানে মামলা না মীমাংসা, আপনি কোনটাকে উৎসাহিত করবেন? আসলে মীমাংসার গুরুত্ব তো আছেই, কারণ আপনি সব কিছু মামলা নিয়ে পারবেন না। আমার জনবলের স্বল্পতা আছে, অফিসারের স্বল্পতা আছে। আমি যদি প্রতিটা ঘটনা মামলা নিতে হয়, তাহলে থানায় অনেক মামলা হয়ে যাবে, যেটা তদন্ত করা সম্ভব হবে না। সেক্ষেত্রে মীমাংসা করতে হবে। আবার আইনে কিছু বিষয় আছে যেগুলো আপনি মীমাংসার যোগ্য নয়, যেটা চাইলেও আপনি মীমাংসা করতে পারবেন না, এবং ওইটা কিন্তু মামলা নিতেই হবে। তো আমি দুইটার উপরেই গুরুত্ব দেব। যেমন দেওয়ানি বিষয়গুলো মীমাংসার যোগ্য, এবং পারিবারিক যে বিষয়গুলো, এগুলো মীমাংসা করে দিলে মামলার সংখ্যা হ্রাস পাবে। সেইগুলো মীমাংসা করা যায়, তবে পুলিশ কোনো বিষয় নিয়ে কিন্তু মীমাংসা করতে পারে না। তারা স্থানীয়ভাবে মীমাংসা করতে চাইলে করতে পারবে, এবং যেগুলো মামলা নেওয়ার মতো অবশ্যই মামলা নিতে হবে পুলিশকে। পুলিশ কি মীমাংসা চাইলে সহ্য করতে পারবে না? আইনে কোনো বিধি আছে না, পুলিশ স্বউদ্যোগে বা নিজে বসে থেকে কোনো ধরনের সালিশ মীমাংসা এটা করা পুলিশের কাজ না। আমাদের বিভিন্ন সময় থানায় সরাসরি ঘটনা দেখে থাকি। কোন পদ্ধতিতে করে? আচ্ছা, আমি এই বিষয়টা বলি। অনেক সময় থানায় সালিশ মীমাংসা বসতে দেখি, কিন্তু আপনারা জানবেন যে আমি কোনো থানায় গেলে সেখানে কিন্তু সালিশ মীমাংসা করার সুযোগ দেই না। আপনি দেখবেন যে এটা সত্য বা মিথ্যা। আমি কিন্তু আমি বসতে দিই না, কারণ এই সালিশ মীমাংসার মধ্যে অনেক ধরনের দুইটা পক্ষ থাকে। তো পুলিশকে একটা পক্ষে চলে যেতে হয়, বা একটা পক্ষের রায় দিলে অন্য পক্ষটা পুলিশের বিপক্ষে চলে যায়। এইটা সুযোগ তৈরি করে দেওয়াই উচিত না। তাহলে সালিশ মীমাংসা যদি করারই হয়, তাহলে বাইরে অবশ্যই করবে, সমস্যা নেই। এই সময়ে অনেক, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন, অনেক ইউজার রয়েছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। তো আপনার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসাবে উপজেলার আপনার যারা কন্টেন্ট নির্মাণ করতেছে, তারা আইনি বিষয়ক বা সচেতনমূলক কন্টেন্টের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব দিতে পারে? আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? আসলে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তো একজনের একটা টপিক থাকে। এখন এমন কোনো টপিক দেওয়া যাবে না যেটা নিয়ে আসলে সমালোচনার সৃষ্টি হয়, বা কোনো সম্প্রদায়ের মধ্যে এমন একটা কিছু সৃষ্টি হলো যেটা নিয়ে পরবর্তীতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। ধর্মীয় বিদ্বেষমূলক কোনো বিষয় দেওয়া যাবে না, রাষ্ট্রের নীতি সমালোচনা করা যাবে না। এগুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে। আর কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি যারা দর্শক থাকবে, তাদের আনন্দ দেওয়া বা কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পৌঁছে দেওয়া, এগুলোর দিকে আপনি নজর দিবেন। আর যার যে টপিক সেই অনুযায়ী সে কাজ করবে। এই তো। অপরাধ নিয়ন্ত্রণ এবং নির্মূল, এই দুটো পার্থক্যটা একটু যদি বুঝিয়ে বলতেন। নিয়ন্ত্রণটা হলো আপনি অপরাধটা ঘটতে দেবেন না, আগেই প্রিভেন্টিভ অ্যাকশনে যাওয়া। ঠিক আছে? আপনি ধরেন একটা এলাকায় প্রচুর চুরি ডাকাতি হচ্ছে, তা আপনি জনগণকে নিয়ে বৈঠক করে সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। হ্যাঁ, রাতে পাহারা দিলেন, বাজারে পাহারা দিলেন। এইটা হলো নিয়ন্ত্রণের পূর্ব একটা ব্যবস্থা নেওয়া। নির্মূল করতে হলে তো আইন প্রয়োগ করতে হবে, কঠোর আইন প্রয়োগ করতে হবে, এবং আইনের সঠিক প্রয়োগ হলেই নির্মূল হবে সেটা। পুলিশ চালিক অপরাধ নির্মূল করতে পারে, এটা কি সম্ভব? আসলে পুলিশের একার পক্ষে শতভাগ আইন শৃঙ্খলা সমুন্নত রাখা বা এটা একদম সম্ভব না। তবে পুলিশ চাইলে কিন্তু পারে, মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে। আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কিন্তু একটা নীতিমালা আছে। সেই নীতিমালা কন্টেন্ট ক্রিয়েটররা বা যারা এটা ব্যবহার করেন বা কন্টেন্ট তৈরি করেন, তাদেরকে ভালোভাবে আগে জেনে নিতে হবে। যে কোনো একটা বিষয় কন্টেন্ট ক্রিয়েশন বা পোস্ট দেওয়ার আগে তাকে এইটা সঠিকতা বা সত্যতা আগেই জেনে নিতে হবে, এবং এইটা অনলাইনে প্রকাশ করলে কোন ধরনের রিয়াকশন জনসাধারণের মধ্যে আসতে পারে
সেইটা কিন্তু অবশ্যই আগে তাকে বুঝে নিতে হবে। আপনি এমন একটা তথ্য দিলেন যেটা নিয়ে দেখা গেল যে একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে গেল। অনেক সময় আমরা দেখি যে দাঙ্গাও বেজে যেতে পারে। তো এই ধরনের কোনো তথ্য প্রকাশের ফলে যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তাহলে কিন্তু যে এই তথ্যটা প্রকাশ করে সে কিন্তু পুরোপুরি দায়ী। তাই আপনার অবশ্যই এই কোনো বিষয় অনলাইনে প্রকাশ করার আগে নিজেকে সতর্কভাবে যাচাই করে নিতে হবে। প্রয়োজনে অন্যের পরামর্শ নিয়ে নিতে হবে যে আমি এইটা করতে চাচ্ছি, এবং যে এই বিষয়ে এক্সপার্ট তাদের কথা তথ্য নিয়ে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আপনি কথা বলে নিতে পারেন যে আমি এইটা দিতে চাচ্ছি, এইটার মধ্যে কোনো সমস্যা আছে কি না, তারপর প্রচার করা উচিত। ভুল তথ্য ছড়ানোর অপরাধে কি পরিমাণ শাস্তি হতে পারে? আচ্ছা, ভুল তথ্য ছড়ানোর বিষয়ে তো আপনারা জানেন যে আইনই আছে। এমন আপনি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিলেন, তাহলে আইন আছে। এখন কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই আইনগুলো সংশোধন হচ্ছে, ঠিক আছে? আগে সাইবার সিকিউরিটি আইন ছিল, এখন আবার সেটার সংশোধন করা হয়েছে। এগুলো আইনের বিভিন্ন ধারা আছে, এক একটা অপরাধের জন্য এক এক ধরনের মানে সাজা। কেউ যদি কারো মানহানি করে সোশ্যাল মিডিয়াতে, তাদের ক্ষেত্রে সমস্ত কত শাস্তি হতে পারে? মানহানির আসলে এই মুহূর্তে সাইবার সিকিউরিটি আইন যেটা 2025 হলো, হ্যাঁ, সংশোধিত হলো, এখানে মানহানির জন্য ব্যবস্থা আছে। আবার এই নতুন একটা আইন হয়েছে, আপনারা এখনও সেটা হয় নাই, টেলিযোগাযোগ আইন হয়েছে এটা, সেখানে কিন্তু আপনি এই ধারাগুলো আছে। কেউ যদি কারো ফেক আইডি খুলে তাকে সম্মানহানি করে, এক্ষেত্রে এপিএস বা আইনশৃঙ্খলা বাহিনী ট্রেস করতে পারে কীভাবে, এবং এটা শাস্তিটা কীভাবে হতে পারে? আসলে যে আইডি থেকে এটা প্রচার করা হয়, তাদের কেউ যদি অভিযোগ করতে চায়, তাহলে সে যে আইডি থেকে প্রচার করা হয়েছে সেই আইডির ডিটেলস তাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আইডির লিঙ্ক, তারপরে স্ক্রিনশট, হ্যাঁ, তারপরে যে পোস্টের যে লিঙ্ক, এই বিষয়গুলো তাকে সংগ্রহ করে নিয়ে তারপর থানায় আসতে হবে। তারপরে যদি আমাদের কাছে আসে, আমরা এটা এক্সপার্টের সহায়তা নিই, সিআইডির এক্সপার্ট বা ডিএমপি ডিএমপির একটা অংশ আছে এটা নিয়ে কাজ করে, এবং তাদের সহায়তা নিয়ে আমরা এটা চেষ্টা করে বের করতে পারি।